তুমি আহ, ঠিক আছে আচ্ছা, নাকি অর্থের দ্বিমত সাথে। আছে? আচ্ছা, ঠিক আছে, ভেরি গুড, দুজন একমতে আসতে পারছো। তাহলে চলো আমরা অধ্যায় 7টা একটু শুরু করি। 76 পেজে তোমাদের। রাফিউলের কয়টা এক্সাম হয়েছে? সেম, একই 6টা দিয়েছো মনে হয়, নাকি কয়টা দিয়েছ? ইয়েস ম্যাম, শেষ এক্সাম। ম্যাম, বাংলা শেষ ছিল, বাংলা এক্সাম। ও, তোমার শুধু একটা বাকি, তোমার সায়েন্স হয়ে গেছে? না ম্যাম, ও, তো বাংলা কয়টা এক্সাম তো দিয়েছো? মার্কস করছি, মার্ক করছি। ম্যাম, ছিলাম ওয়েলবিং, তারপর লাইফ এন্ড লাইভলিহুড, তার তারপর কি ছিল? আচ্ছা আচ্ছা আচ্ছা, আসো আমরা এটা একটু তারপর আস্তে আস্তে পড়াশোনা করি। হ্যাঁ, বলো। ম্যাম রিলিজিয়ন ছিল। আহ, ও আচ্ছা আচ্ছা, তারপর এগুলা শেষ করতে পারছো। তারপর বাংলা, যতদূর মনে পড়ে ম্যাম আচ্ছা। বাংলা পর্যন্ত ছিল। দেখো, ভুলেও গেছি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমরা পড়াশোনা শুরু করি আবার। তো আমাদের এই চ্যাপ্টারের নাম হচ্ছে সূর্য, পৃথিবী ও চাঁদ। তো তোমরা আগের শ্রেণীতে সূর্য, তো আচ্ছা, আমরা আগের শ্রেণীতে সূর্য এবং চন্দ্রগ্রহণ সম্পর্কে কিছু ধারণা পেয়েছি। এই অধ্যায়ে আমরা সূর্য ও চন্দ্রগ্রহণ সম্পর্কে আরো একটু বিস্তৃতভাবে আলোচনা করব। গ্রহণের সময় সূর্য অথবা চন্দ্র সাময়িকভাবে আকাশে ঢাকা পড়ে যায়। পৃথিবী সূর্যকে কেন্দ্র করে যে কক্ষপথে ঘোরে তা ঠিক সুষম বৃত্তাকার নয়, বরং সামান্য চ্যাপ্টা বা উপবৃত্তাকার। ফলে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবসময় কিন্তু একই রকম থাকে না। সূর্যের চারপাশে একটা পূর্ণ প্রদক্ষিণ সম্পন্ন করতে পৃথিবীর সময় লাগে 365 দিন, 5 ঘন্টা, 48 মিনিট, 48 মিনিট, 47 সেকেন্ডস। এই সময়কে পৃথিবীর হিসেবে আমরা 1 বছর বলি। পৃথিবী যেভাবে সূর্যকে প্রদক্ষিণ করে ঠিক তেমনি পৃথিবীর উপগ্রহ চাঁদও কিন্তু পৃথিবীকে একটা উপবৃত্তাকার কক্ষপথে প্রদক্ষিণ করে। তবে চাঁদের কক্ষপথ পৃথিবীর কক্ষপথের সাথে প্রায় 5 ডিগ্রি হেলানো অবস্থায় থাকে। তাহলে চাঁদের কক্ষপথ এবং পৃথিবীর কক্ষপথ প্রায় 5 ডিগ্রি হেলানো অবস্থায় আছে। চাঁদের ক্ষেত্রে পৃথিবীকে একবার প্রদক্ষিণ করতে 27 দিনের কিছু বেশি সময় লাগে, মানে হচ্ছে 27.3 লাগে, ঠিক আছে? তো এখানে বুঝাচ্ছে যে তুমি দেখবে অনেক সময় চাঁদের কিন্তু 28 দিনও হয়। তো এরকম কিছু সময় লাগে। কিন্তু চান্দ্র মাস পূর্ণ হতে আরো 2 দিন বেশি প্রয়োজন। এই যে এটাই বলতেছে, 28 এর পরেও লাগে, মানে 29ও হয় দেখবা। কারণ 27.3 দিনে পৃথিবীটা সূর্যকে ঘিরে আরো খানিকটা দূরত্ব অতিক্রম করে। এই দূরত্ব অতিক্রম করে পৃথিবীকে তার নতুন অবস্থানে যাওয়ার জন্য চান্দ্রমাস শুরুর নতুন চাঁদ দেখার জন্য আরো বাড়তি 2 দিন অপেক্ষা করতে হয়। সূর্যের চারপাশে পৃথিবীর প্রদক্ষিণ এবং পৃথিবীর চারপাশে চাঁদের প্রদক্ষিণ করার ফলে কিছু প্রাকৃতিক ঘটনা ঘটে, এগুলো আমরা আজকে পড়াশোনা করব। ফার্স্টে আমরা একটু চাঁদের উৎপত্তি জানি। চাঁদ হচ্ছে পৃথিবীর একমাত্র উপগ্রহ, তাই না? চাঁদের উৎপত্তি নিয়ে বেশ কিছু ভিন্ন ভিন্ন মতবাদ থাকলেও বর্তমানে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য মতবাদটি হচ্ছে সংঘর্ষ মতবাদ বা কলিশন থিওরি বলে অনেক সময় আমরা। চন্দ্রাভিযানের পর চাঁদ থেকে নিয়ে আসা চাঁদের মাটি বিশ্লেষণ করে তার সাথে পৃথিবীর মাটির বিস্ময়কর মিল খুঁজে পাওয়া গেছে। সেজন্য অনুমান করা হয় সৌরজগৎ সৃষ্টির প্রাথমিক সময়টিতে থিয়া নামের প্রায় মঙ্গল গ্রহের সমান একটি গ্রহের সাথে পৃথিবীর একটি ভয়াবহ সংঘর্ষ। সেই সংঘর্ষে পৃথিবীর একটি অংশ উৎক্ষিপ্ত হয়ে পৃথিবীকে ঘিরেই ঘুরতে শুরু করে, যেটাকে আমরা এখন চাঁদ বলি। তোমরা যারা চাঁদের দিকে তাকিয়ে সেটিকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখেছো তারা নিশ্চয়ই লক্ষ্য করেছো চাঁদ সবসময় তার একটি পৃষ্ঠ পৃথিবীর দিকে মুখ করে প্রদক্ষিণ করে। সেজন্য আমরা সবসময় চাঁদের একটি পৃষ্ঠই দেখতে পাই, অন্য পৃষ্ঠটি কখনো দেখতে পাই না। এটা একটা 3D, তাই না? মানে তার একটা গোলকের মতো, কিন্তু আমাদের কাছে দেখতে পারে একটা রুটির মতো, মানে একটা সাইড শুধু। তো সে শুধু আমাদের কাছে একটা প্লেন বা একটা পৃষ্ঠ আমাদের দিকে দিয়ে রাখছে। এবার না আমরা একটু আপেক্ষিকভাবে তাদের অবস্থানটা আইডিয়া করে নিই। পৃথিবীর তুলনায় সূর্যের ব্যাস প্রায় 109 গুণ বেশি। চাঁদের ব্যাস পৃথিবীর ব্যাসের মাত্র 27%। তার মানে চাঁদের তুলনায় সূর্যের ব্যাস প্রায় 400 গুণ বেশি। তাহলে আমরা যদি চিন্তা করি পৃথিবীর তুলনায় সূর্যের ব্যাস প্রায় 100 গুণ বেশি। তাহলে আমাদের যদি সূর্যের ব্যাস মানে হচ্ছে ডায়ামিটার, তাই না? তো ডায়ামিটার অফ সান
ইকুয়ালস টু কত বলতেছে? ১০৯ গুণ বেশি। কার থেকে ১০৯ গুণ? পৃথিবীর ১০৯ গুণ বেশি। আবার দেখো ৪০০ গুণ বেশি হচ্ছে চাঁদের থেকে। চাঁদের তুলনায় সূর্যের ব্যাস হয় ৪০০ গুণ বেশি। সেম ভাবে তুমি যদি বলো যে চাঁদের সাথে কতটুকু সম্পর্ক হবে, ওর যত তার থেকে ৪০০ গুণ। ঠিক আছে? আর চাঁদ আর পৃথিবীর পার্থক্য তুমি এখান থেকে বুঝে ফেলতেছ। দেখো ১০৯ আর ৪০০, তাই না? ওদের দুজনের ডিফারেন্সটা একটু খেয়াল করো, দুজনেই তাহলে ওদের ম্যাথস এর প্রবলেম গুলো একটু ইজি হবে। ১০৯ আর ৪০০, তাহলে বলো তো পৃথিবী পৃথিবীর ব্যাস চাঁদের ব্যাসের কত? কত টাইমস, মানে কত গুণ বলো তো দেখি। বলতে পারবো আমাকে কেউ বের করে? ম্যাম ৩.৭ কিছু একটা। ৩.৭ বলতেছে। আচ্ছা, আপনি, তোমার কি মনে হয়? আচ্ছা রাফিউল, তোমারটা ঠিক আছে, ভেরি গুড। তো এটা কিছুই না, এটা জাস্ট আমি রেশিও করে নিচ্ছি, তাই না রাফিউল? আমার এখানে ১০০ কত ছিল, 109 ইন্টু ডিই, আর এখানে ছিল কত, ৪০০ ইন্টু ডিএম। এই দুইটাই ইকুয়ালস, বিকজ দুইটাই হচ্ছে তোমার সানের জন্য। তাহলে আমি চাচ্ছি ডি ইকুয়ালস টু কত হবে। সো ডি ইকুয়ালস টু হবে হচ্ছে 400। আমি 109টা এই পাশে নিয়ে আসলে কত হবে, 109 ইন্টু ডিএম। তো এটাকে যদি তুমি মাল্টিপ্লাই করো, এটা তোমার আসে ও যেটা বলেছে অত 3.75 এরকম আসে। সো আমি বলতে পারি পৃথিবীর ব্যাস চাঁদের ব্যাসের থেকে ৩.৭৫ গুণ বেশি হবে। এখন এটা তো আমি ৩.৭৫ গুণ বলতেছে, তো এটাকে কি পার্সেন্টেজেও লেখা যায়? হ্যাঁ, সেটাকে আমরা তখন পার্সেন্টেজেরও হিসাব করতে পারি। ঠিক আছে? তো ৩.৭৫ গুণ, বা অনেক সময় আমি তো আসল ভ্যালুটা আমরা এখানে জানছি না। সো সেভাবেও যদি হিসাব করো তাহলেও এটা কত আসবে, যখন তুমি আরকি অ্যাকচুয়াল ভ্যালু গুলা দিয়ে মেজার করবা, তখন দেখবা চাঁদের ব্যাস পৃথিবীর ব্যাসের মাত্র ২৭%। মানে উল্টাটা তারা তোমাকে বলেছে যে চাঁদের ব্যাস তাহলে পৃথিবীর ব্যাসের কত, ২৭%। এটাও কি এখান থেকে বের করা যায়? অবশ্যই যায়। যেমন দেখি তো আসলে কি এরকম হয় কিনা আমাদের। তো ডিএম ইকুয়ালস টু কত হবে, 1/3.75 ডি। তো এটাকে জাস্ট তুমি পার্সেন্টেজে রাখবা, দ্যাটস ইট। তো আমি একটু ক্যালকুলেশন করে দেখি। 1/3.75 ইন্টু 100 কত আসবে, 26.66, মানে অলমোস্ট 7%। তাহলে এটাকে তুমি পার্সেন্টেজে নেওয়ার জন্য কি করতে হবে, এটার সাথে ১০০ গুণ করে দিতে হবে। ঠিক আছে? এই জিনিসটার সাথে তুমি যদি ১০০ গুণ করে দাও, সেটাই পার্সেন্টেজ হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে এটা কত হয়ে যাবে, 26.7। তো এটাকে অ্যাপ্রক্সিমেটলি তোমাদের বই লিখেছে 27%, আমিও এটাই লিখবো। তাহলে এখানে আবার কি বলেছে যে 27% অফ ডায়ামিটার অফ আর্থ ইকুয়ালস টু ডায়ামিটার অফ মুন, বা চাঁদের ব্যাসের সমান। উল্টাটাও তোমাদের কিন্তু এগুলো এমসিকিউস বা ছোট কোয়েশ্চেন্স আকারে আসতে পারে। এটা মুখস্থ রাখবে না, তোমরা জাস্ট একটু আইডিয়া রাখবা যে কার থেকে কে বড়, এক্সাক্ট অ্যামাউন্টটা লাগবে না। আচ্ছা, এরপর চলে আসো পৃথিবী ও সূর্যের মাঝে যে গড় দূরত্ব, এটা হচ্ছে ১৫০০ লক্ষ কিলোমিটার বা 1500 লক্ষ কিলোমিটার। সেটি পৃথিবী ও চাঁদের গড় দূরত্ব, যেটা হচ্ছে 3.84 লক্ষ কিলোমিটার থেকে ৪০০ গুণ বেশি। আচ্ছা, তো একই তো কথা। একটা জিনিস হ্যাঁ, কারণ ব্যাস, যেহেতু ব্যাসটা কি এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত, ম্যাম তাই না? সো এটা অবশ্যই সেমই হবে। তো আমরা দূরত্বটা একটু খেয়াল করি। পৃথিবী থেকে সূর্যের দূরত্ব হচ্ছে ১৫০০ লক্ষ কিলোমিটার, পৃথিবী থেকে চাঁদের দূরত্ব হচ্ছে 3.84 লক্ষ কিলোমিটার। সূর্য চন্দ্রগ্রহণের সময় সূর্য, পৃথিবী এবং চাঁদ একই সরলরেখায় অবস্থান করে। ফলে কখনো পৃথিবীর ছায়া চাঁদের উপর পড়ে, যেটি হচ্ছে চন্দ্রগ্রহণ, আবার কখনো চাঁদের ছায়া পৃথিবীর উপর পড়ে, যেটি হচ্ছে সূর্যগ্রহণ। তাহলে ভালো করে বুঝি, যদি পৃথিবীরটা
চাঁদের উপর পড়ে। মানে চাঁদ যদি ঢেকে যায় তাহলে সেটাকে চন্দ্রগ্রহণ বলবো। আর চাঁদ দিয়ে যদি পৃথিবী ঢেকে যায় তাহলে সেটাকে সূর্যগ্রহণ বলবো। সূর্যের আলো পৃথিবী কিংবা চাঁদে বাধাপ্রাপ্ত হয়ে ছায়া সৃষ্টি করে। আলোর উৎস যদি একটি বিন্দু হয় তাহলে সেটি সুস্পষ্ট ছায়া সৃষ্টি করে। কিন্তু সূর্যের আকার অতিকায় তাই তোমরা দেখেছো সূর্যের আলোতে সৃষ্ট ছায়া কিনারায় একটুখানি অস্পষ্ট হয়। তার কারণ সূর্য ২ ধরনের ছায়া তৈরি করে। একটা হচ্ছে উপছায়া যেটাকে আমরা অনেক সময় পিনাম্বরা বলি, আরেকটা হচ্ছে প্রচ্ছায়া। তাহলে ২ ধরনের ছায়া আছে। একটা হচ্ছে এই যে দেখো এখানে দেখাচ্ছে একটা হচ্ছে উপছায়া, আরেকটা হচ্ছে প্রচ্ছায়া যেটাকে আমরা বলি। তো খেয়াল করি এখানে আমরা উপছায়াটা কি জিনিস? যখন একটি বস্তু আলোর উৎসের একটি অংশকে বাধাপ্রাপ্ত করে ছায়া তৈরি করে কিন্তু আলোর উৎসের অন্য অংশ এই ছায়াতে পতিত হয়ে আংশিকভাবে আলোকিত করে তখন তাকে উপছায়া বলে। সে কারণে এই ছায়া আংশিক অন্ধকার হয়। স্বাভাবিকভাবে উপছায়া অনেক বড় অংশ জুড়ে অবস্থান করে। তাহলে একটি বস্তু আলোর উৎসের একটি অংশকে বাধাপ্রাপ্ত করবে। প্রাপ্ত করে নিজেই একটা ছায়া তৈরি করবে। খেয়াল করো, আমি যদি উপছায়ার কথা চিন্তা করি, এখানে আমি দেখতেছি একটু অন্ধকার যেটা সেটা হচ্ছে উপছায়া। এবং সে কি করে উপছায়াটা আংশিকভাবে আলোকিত করে। এই ছায়া আংশিক অন্ধকার হয় এবং উপছায়া অনেকটুকু বড় অংশ জুড়ে সে থাকতে পারে। এবার আমি যদি প্রচ্ছায়ার কথা চিন্তা করি, যখন কোনো বস্তুর অবস্থানের কারণে উৎস থেকে আলোটি সম্পূর্ণভাবে বাধাপ্রাপ্ত হয়ে ছায়া তৈরি করে তখন তাকে প্রচ্ছায়া বলে। তাহলে সম্পূর্ণ বাধাপ্রাপ্ত হবে আর এখানে একটা অংশ বাধাপ্রাপ্ত হবে। এটাই জাস্ট পার্থক্য। তাহলে এটা একটু এই ছায়া গাঢ় ধরনের হবে। গ্রহণের সময় প্রচ্ছায়া অঞ্চল কিছু সময়ের জন্য গাঢ় অন্ধকার হয়ে যাবে। প্রচ্ছায়া উপছায়ার তুলনায় অনেক কম এলাকা জুড়ে অবস্থান করবে। ঠিক আছে? প্রচ্ছায়াটার এম আ এরিয়াটা একটু ছোট হবে। এবার আসো সূর্যগ্রহণ। তাহলে সূর্যগ্রহণ কি বলছে? চাঁদের ছায়া যদি পৃথিবীর উপর পড়ে, তাই না? তাহলে এই যে দেখো এই চিত্রতেই চাঁদের ছায়া পৃথিবীর উপর পড়ছে। খেয়াল করছো? ছোট্ট একটা অংশ দেখতে পাচ্ছ এটা হচ্ছে প্রচ্ছায়া। আর এই বড় অংশটা হচ্ছে উপছায়া। ক্লিয়ার? তো এখন আসো আমরা এই সূর্যগ্রহণটা দেখব। আচ্ছা ভেরি গুড। সূর্যগ্রহণ ইয়েস হচ্ছে কি? সূর্যগ্রহণ হচ্ছে সূর্য, চাঁদ, পৃথিবী সব একই লাইনে থাকবে। হ্যাঁ? ফলে চাঁদের উপছায়া, প্রচ্ছায়া বিভিন্ন জায়গায় পড়বে। কোথাও তুমি দেখবে পূর্ণগ্রাস হয়েছে। হ্যাঁ? পূর্ণগ্রাস সূর্যগ্রহণ মানে পুরাটা খেয়ে ফেলছে আমার মনে হবে। এখন যখন চাঁদ পৃথিবীকে প্রদক্ষিণ করার সময় ঠিক সূর্য পৃথিবীর মাঝামাঝি এসে পড়ে, তখন সেটি সূর্যের আলোকে পৃথিবীতে আসতে বাধা দেয়। অর্থাৎ চাঁদের ছায়া পৃথিবীর কিছু অংশের উপর পড়ে। এ ঘটনাকে আমরা সূর্যগ্রহণ বলি। এ সময় সূর্য, চাঁদ ও পৃথিবী একই সরলরেখায় অবস্থান করে। সূর্যগ্রহণ বিভিন্ন রকমের হতে পারে। সেটা আংশিক হতে পারে, পূর্ণগ্রাস হতে পারে, একটা বলয় তৈরি করতে পারে, হাইব্রিড হতে পারে। তাহলে ৪ ধরনের সূর্যগ্রহণ তোমাদেরকে দিয়েছে। কি আমাকে একবার তোমরা রিপিট করো। কি আছে? কোনটি? আচ্ছা, আ তোমার কথা মনে হয় একটু আটকায় আসছে। তুমি কি শুনতে পাচ্ছ রাফেল? আংশিক, পূর্ণগ্রাস, বলয় এবং হাইব্রিড। আমরা ৪ ধরনের নাম শিখেছি। তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে সূর্যের ব্যাস চাঁদের ব্যাস থেকে ৪০০ গুণ বড়। তারপরেও চাঁদ কিভাবে সূর্যকে পুরোপুরি ঢেকে ফেলতে পারে? কারণটা খুবই সহজ। চাঁদ সূর্যের তুলনায় ছোট হলেও এটি পৃথিবীর ৪০০ গুণ কাছে অবস্থান করে। সেজন্য পৃথিবীর পৃষ্ঠ থেকে চাঁদ ও সূর্যকে প্রায় একই আকারে দেখা যায়। সো তুমি যদি পৃথিবীর পৃষ্ঠ থেকে চাঁদকে দেখো তোমার কাছে একটু বড়ই লাগবে কারণ অনেক কাছে। তাহলে ছোট জিনিস কাছে থাকলেও বড় দেখা যায়। আর বড় জিনিস অনেক দূরে থাকলেও ছোট দেখা যায়। সো তাদের ২ জনকে তোমার একই আকারের মনে হবে। চাঁদের কক্ষপথ খানিকটা উপবৃত্তাকার। এটি যখন পৃথিবীর সবচেয়ে কাছে আসে, তখন পৃথিবী থেকে চাঁদের দূরত্ব হয় ৩.63 লক্ষ কিলোমিটার। যখন পৃথিবী থেকে সবচেয়ে দূরে থাকে, তখন তার দূরত্ব হয় 4.05 লক্ষ কিলোমিটার। চাঁদ ও পৃথিবীর মধ্যবর্তী দূরত্ব সবচাইতে বেশি হলে তাকে আমরা বলি অপভু, অ্যাপোগি এবং চাঁদ ও পৃথিবীর দূরত্ব সবচাইতে কম হলে তখন আমরা তাকে বলি হচ্ছে অনুভু।
তো নামগুলো একটু খেয়াল করবা এবং যেগুলোর পাশে অবশ্যই তোমার ইংলিশ টার্মগুলা দেয়া থাকে সেগুলোর ইংলিশ টার্ম সহ পড়বা। তো অনেক সময় একটা হচ্ছে আ যে পেরিজি, আরেকটা হচ্ছে আমরা পড়েছি অ্যাপোজি। ঠিক আছে? তো একটা হচ্ছে অপভু, আরেকটা হচ্ছে কি অনুভু। অনুভু এবং হচ্ছে বাংলা নামটাও একটু কঠিন না? অ্যাপোজি হচ্ছে ইংলিশ টার্মে আমরা তাকে বলব অ্যাপোজি। আর এটা বলব হচ্ছে পেরিজি। তো এই ২ টা এক্ষেত্রে আমরা বুঝবো সবচেয়ে বেশি দূরে হলে অ্যাপোজি বা অপভু আর বেশি সবচেয়ে কম দূরত্ব হলে অনুভু বা সেটাকে বলা হয় পেরিজি। ক্লিয়ার তোমরা ব্যাপারগুলোর সাথে? আচ্ছা ঠিক ইয়েস আছে। ম্যাম। আচ্ছা ভেরি গুড। এবার আসো আংশিক সূর্যগ্রহণ, পার্শিয়াল সোলার এক্লিপস আমরা দেখব। পৃথিবী ও সূর্যের মাঝামাঝি অবস্থানকালে চাঁদ যদি সূর্যের খানিকটা অংশ ঢেকে ফেলে তবে আংশিক সূর্যগ্রহণ সংঘটিত হয়। এক্ষেত্রে যে স্থানে আংশিক সূর্যগ্রহণ দেখা যায় সেখানে সূর্যকে চাঁদ দ্বারা আংশিক ঢাকা অবস্থায় দেখা যায়। আংশিক সূর্যগ্রহণের সময় মূলত উপছায়ার প্রাধান্য বেশি থাকে। তাহলে দেখো ক হচ্ছে তোমার আংশিক সূর্যগ্রহণ। খ আমরা একসাথে সব দেখি, এটা হচ্ছে পূর্ণ সূর্যগ্রহণ যেটাকে টোটাল সোলার এক্লিপস বলবো। বলয়, দেখো মনে হচ্ছে না চাঁদের চারদিকে একটা বাউন্ডারি দেওয়া হয়েছে, এটাকে বলা হয় বলয় সূর্যগ্রহণ। হাইব্রিড সূর্যগ্রহণটা কি? কোথাও পূর্ণ সূর্যগ্রহণ দেখতে পাবা, কোথাও বলয় দেখতে পাবা। ২ টাই দেখতে পাবা। এর জন্য তাকে বলা হচ্ছে হাইব্রিড। ২ টারই মিক্সচার তুমি দেখতে পাচ্ছ এর জন্য। ক্লিয়ার? এরপর আসো ম্যাম, গত পূর্ণগ্রাস। বছর অস্ট্রেলিয়ায় হাইব্রিড সূর্যগ্রহণ হয়েছিল। হাইব্রিড হয়েছে। এই বছরও কি একটা সূর্যগ্রহণ হয়েছিল না নাকি? নাকি চন্দ্রগ্রহণ ইয়েস ছিল? ম্যাম, আমি গত ঠিক বছর। ভুলে গেছি। ও আচ্ছা, আচ্ছা। মেক্সিমাম টাইমে আমরা কোনটা দেখি বলো তো? আমরা মনে হয় আংশিক দেখি অথবা পূর্ণগ্রাস দেখি। ম্যাম আমি কখনো পার্সিয়ালটা দেখি। পার্শিয়ালটা দেখি। আচ্ছা। আমরা কখনো ম্যাম হাইব্রিডটা টোটাল টোটালটা বলো ম্যাম দেখেছো টোটাল সোলার। কখনো? ইয়েস ম্যাম। টোটালটা কখনো দেখেছি? নো ম্যাম, এটা আসলে বাংলাদেশে 2009 সালে হয়েছিল এবং হয় তারপর না, তাই না? 115 আমাদের বছর পর হয়েছে। ভৌগোলিক অনুযায়ী আমাদের এই সাইডটাতে ভেরি গুড এবং ম্যাম ২০০৯ একবার। সালে আমরা এটা দেখেছিলাম। আমরা তখন স্কুলে পড়তাম। ইয়েস ম্যাম। হ্যাঁ, আমি তখন ক্লাস 4 এ পড়ি আই গেস। আমি সকালে মর্নিং শিফটে ছিলাম। আমাদের স্কুলে যাচ্ছিলাম। তখনই অনেক অন্ধকার হয়ে গেছিল ৭ টার দিকে। অনেক সকালে হয়েছিল। ৮টা ৯ টার দিকে মেবি হয়েছিল। আর যখন হচ্ছে তখন আমাদের ক্লাস ছিল। একদম পুরো অন্ধকার হয়ে গেছে এবং সেটা পূর্ণ সূর্যগ্রহণ ছিল এবং সেটা বাংলাদেশ থেকে দেখা গেছে খুব সুন্দরভাবে। ইয়েস ম্যাম। এইটা হ্যাঁ, এটার কিন্তু মধ্যে ম্যাম হ্যাঁ, বলো? ওটা 2009 সালের পর 115 বছর পর দেখা যাবে, সো আর আমাদের পাবো না, তাই তো? ভাগে। ইয়েস ম্যাম। আমরা কেউই হয়তো আর পাবো না। জানি না। আচ্ছা ঠিক আছে। আর ফিউচার জেনারেশন যারা তারা দেখতে পাবে আবার। তো এবার আসো আমরা পূর্ণগ্রাস সূর্যগ্রহণটা একটু দেখি। টোটাল সোলার এক্লিপস। তো গ্রহণের সময় সূর্য যদি চাঁদের দ্বারা সম্পূর্ণ ঢেকে যায় তবে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ সংঘটিত হয়। আমরা জানি চাঁদ পৃথিবীকে উপবৃত্তাকার পথে পরিভ্রমণ করে। ফলে কখনো, কখনো চাঁদ পৃথিবীর কাছাকাছি অবস্থান করে যেটাকে বলেছে অনুভু। তখন চাঁদকে তুলনামূলকভাবে বড় দেখা যায়। চাঁদ অনুভু অবস্থানে থাকার সময় যদি সূর্যগ্রহণ হয় তবে পূর্ণগ্রাস হবে মানে যে পুরা চাঁদটাকেই কাভার করে ফেলবে। এরকম সময় যে সকল স্থানে প্রচ্ছায়া পড়ে সেই সকল স্থান থেকে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে। পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সময় সূর্যের চারপাশে তার করোনা দেখা যায়। শুধু এই সময় খালি চোখে সূর্যের করোনা দেখা সম্ভব হয় যেটি অন্য কখনো দেখার সৌভাগ্য হয় না। তাহলে আমরা এখন আবার চলে গেছি পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। চন্দ্রগ্রহণটা যেন কি আমাকে বলো তো? ম্যাম চন্দ্রগ্রহণ কখন চন্দ্রগ্রহণ হবে? হচ্ছে যে সময় আহ, সূর্য আর চাঁদের মাঝখানে পৃথিবীর হুম, ছায়া চাঁদের উপর পড়ে, যখন কিনা সূর্য ভেরি এলো গুড। চাঁদ পর্যন্ত পৌঁছাতে হ্যাঁ, পারে। মানে চাঁদকে আমি Yes, দেখতে ma'am. পাইতেছি না যখন, তাই তো? চাঁদ ঢাকা পড়ে যাচ্ছে যখন, সেটাকে বলা হয় চন্দ্রগ্রহণ। তো বলছে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ যখন হবে মানে কমপ্লিটলি সেটা যখন ঢেকে যাবে, তখন কি হবে? আমরা দেখব সূর্যের পাশে তার করোনা দেখা যায়। আচ্ছা করোনা জিনিসটা আবার কি? সূর্যের চারদিক থেকেও এরকম একটা রে বের হয়, তাই না? অ্যাটমসফিয়ারে। এটাকে আমরা অনেক সময় সানস করোনা বলি। করোনা মানে হচ্ছে যে মনে করো তুমি একটা কোনো কিছুকে ঢেকে রাখছো, তার চারদিক থেকে আলো বের হচ্ছে।
একটা যেমন দেখতে হয় জিনিসটা, এটাকে করোনা বলা হয়। এই যে এখানে যেমন দেখা ম্যাম যাচ্ছে। জানেন, হুম। সূর্যের সারফেসের থেকে কেন জানি সূর্যের করোনার টেম্পারেচার বেশি, কিন্তু হ্যাঁ, সায়েন্টিস্টরা এখনো পায় নাই কেন। হ্যাঁ, সূর্যের করোনার টেম্পারেচার কিন্তু এগুলো, বেশি। ইয়েস ম্যাম, পার্কার প্রো ওটাতে বেশি দিন থাকতে পারে হ্যাঁ, বলে এটা আছে। এগুলা অনেক রিসার্চ আছে। ভালো জানা দেখা যাচ্ছে যে তুমি তো ভালো মনে হয় এইসব ব্যাপারে ইন্টারেস্ট নাকি রাফেল? ইয়েস ম্যাম, কিন্তু হ্যাঁ, আমরা কিন্তু অনেক সময় তুমি দেখবে অনেক অনেক তোমার হচ্ছে বিভিন্ন ম্যাগাজিনসে বিভিন্ন টপিকই থাকে হচ্ছে যে আমি করোনার আ এত টেম্পারেচার কেন? সে সানের থেকেও কেন এত বেশি হাই টেম্পারেচার, তাই না? এরকম মাঝে, মাঝে কোয়েশ্চেন থাকে না? এটা অনেকে এখনো হয়তো জানা না বা চেষ্টা করতেছে জানার। অ্যাস্ট্রোনমি যারা পড়ে তারা দেখবে এইসব ব্যাপারগুলো নিয়ে একটু বেশি ইন্টারেস্টেড থাকে। আমি নিজেও এত কিছু আসলে এটা নিয়ে জানি না। তো হ্যাঁ, এটা ঠিক ওদের করোনা মানে ও কি বলেছে রাফিউল আমাদেরকে যে করোনার যে টেম্পারেচারটা তুমি যদি থার্মোমিটার দিয়ে মাপতে যাও, যদিও থার্মোমিটার দিয়ে মাপা পসিবল না। দেখবে ওর টেম্পারেচার সবচেয়ে বেশি থাকে। তাহলে টেম্পারেচার সবচেয়ে কম কোথায় থাকে একটা সানের? তার কোরে। এটা যেকোনো নক্ষত্র বা যেকোনো স্টারের জন্য ট্রু। তার একদম সেন্টারে সবচেয়ে কম টেম্পারেচার থাকে। যত তুমি বাইরের দিকে যাবা তার টেম্পারেচার বাড়তে থাকে। রাইট? আচ্ছা, আচ্ছা। এরপর চলে আসো প্রচ্ছায়া। খুব সামান্য অংশ জুড়ে থাকে। আবার পৃথিবীও তার নিজ অক্ষে ঘুরতে থাকে। তার ফলে প্রচ্ছায়া একটা নির্দিষ্ট স্থানে স্থির থাকে না। এটি পৃথিবী পৃষ্ঠে একটি রেখাপথ। একে আমরা পূর্ণগ্রাস গ্রহণ রেখা বলতে পারি। বরাবর সরতে থাকে। হ্যাঁ, যখন তোমার পূর্ণগ্রাস হয় সেটা এমন না যে সারাদিন অন্ধকার হয়ে বসে আছে। সেটার সাথে, সাথে মুভ হয়ে যায়। সাথে, সাথে বলতে কয়েক সেকেন্ড বা কয়েক মিনিট বলেও দেয় যে আজকে পূর্ণগ্রহণ হবে এত মিনিট এরকম। ঠিক আছে? সো এই রেখাপথ ভূপৃষ্ঠের যে সকল স্থানে পড়ে সে সকল স্থানে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখতে পাওয়া যায়। পূর্ণগ্রাস সূর্যগ্রহণের ঠিক শুরুর মুহূর্তে যখন পুরো সূর্যটা ঢেকে গিয়ে শুধু একটি ক্ষুদ্র অংশ ঢেকে যাওয়া বাকি থাকে এবং শেষ হওয়ার পরের মুহূর্তে যখন পুরোটা ঢেকে যাওয়ার পর ক্ষুদ্র একটা অংশ বের হয়ে আসে তখন তখন সেই অংশে সূর্যের তীব্র আলো দৃশ্যমান হয় এবং সেটি দেখতে অনেকটা হীরার আংটির মতো দেখা যায় বলে তাকে আমরা ডায়মন্ড রিং বলি। মানে যখন সে একদম কি হয়ে গেছে? পূর্ণ গ্রাস হয়ে গেছে। ওই টাইমের কথা বলছে। ওই টাইমে তাকে দেখতে মনে হচ্ছে চারদিক থেকে আলো ছড়াচ্ছে একটা রিং এর মতো। সো দ্যাটস হোয়াই ইট ইস কল্ড ডায়মন্ড রিং। ঠিক আছে? বুঝা গেছে ব্যাপারটা? আশা করি। ইয়েস ম্যাম। আচ্ছা, ভেরি গুড। ইয়েস ম্যাম। এরপর চলে আসো বলয় সূর্যগ্রহণ। বলয়টা কি? অ্যানিউলার, যেটা চারদিকে একটা রিং করবে, বলয় করবে। এখান থেকে ওই আলোর ছিটাটা আসবে না তেমন একটা। অনেক সময় উপবৃত্তাকার পথে ভ্রমণকালে চাঁদ এমন অবস্থানে থাকে যে পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সময় সেটি সম্পূর্ণ সূর্যকে ঢেকে রাখতে পারে না। তখন চাঁদের চারপাশে সূর্যকে আংটির মতো দেখা যায়। মানে মনে করো পুরাটা হচ্ছে সূর্য, এত বড় সূর্য আর চাঁদটা হচ্ছে এখানে। তাহলে মনে হচ্ছে না ওর চারদিকে বর্ডার করে রাখছে। এই বলয়টাই হচ্ছে বলয় সূর্যগ্রহণ। এটাকে আমরা বলবো অ্যানিউলার সোলার এক্লিপস। আচ্ছা, এখানে একটা প্রশ্ন দিয়েছে তোমাদেরকে। এটা কি কখনো সম্ভব যেকোনো একটি সূর্যগ্রহণের সময় একই সঙ্গে পৃথিবীর কোন স্থানের পূর্ণগ্রাস, কোন স্থানে আংশিক, আবার কোন স্থানে বলয় সূর্যগ্রহণ দেখা যাবে? এটা কি কখনো সম্ভব? তোমাদের কি মনে হয়? ম্যাম, প্রথম পূর্ণগ্রাস আর আংশিক হতে পারে একসাথে, কিন্তু ভেরি বলে গুড। হতে যেটাকে পারে আমরা বলি কিভাবে? হাইব্রিড, তাই না? ইয়েস, ইয়েস ম্যাম, হ্যাঁ, কিন্তু হাইব্রিড আমরা জানি যে হ্যাঁ, এই ২ টা একসাথে হবে। একসাথে বলতে একেক জায়গা থেকে আমি একেকটা দেখতে পাবো। বাট বাকি বাকি আর কি হতে পারে? আমাদের যেমন বলছে যে টোটালটা হতে পারে কিনা। টোটাল এবং হচ্ছে আংশিক মানে পার্শিয়াল যেটা আমাদের এবং আরেকটা হচ্ছে আমাদের বলয়। তাহলে পার্শিয়ালটা হবে কিনা এটা আমরা জানি না, তাই না? তোমাদের কাছে কি মনে হয়? আমাকে আদনি বলো। আদনি তোমার কাছে কি মনে হয়? হাইব্রিড এক্লিপস হচ্ছে কোনটা? যেটা অ্যানুলার বা টোটাল আম মানে বলয় এবং হচ্ছে টোটালটা একসাথে থাকে নাকি? যেটা অনেক রেয়ার কিন্তু। এই যে ও মনে হয় আমাকে কে যেন বললা। হ্যাঁ, কবে যেন হইছে বললা? গত বছর না এই ম্যাম, বছর বলছো ম্যাম হাইব্রিডটা? এটা হাইব্রিড না, এই বছর এটা হচ্ছে রিং। ম্যাম এই বছর ও অস্ট্রেলিয়া, আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। ও না, আচ্ছা, অস্ট্রেলিয়া খুব সুন্দর রিং, আর আমেরিকা যেটা হচ্ছে সেটা হাইব্রিড।
আচ্ছা। সো এখানে মেইনলি হচ্ছে ৩ টা টাইপসই আছে কিন্তু আমরা সবচেয়ে কমন পাই হচ্ছে এই ২ টা একসাথে। সো এই বাকিগুলা কিন্তু একসাথে হওয়া পসিবল না। ঠিক আছে? কেন? কারণ আংশিকটাই শুধু আমাকে ঝামেলা করতেছে। আংশিকটা তুমি কখন দেখতে পাও? আংশিকটা যখন সে একটা অংশ মানে সম্পূর্ণটা ঢাকতে পারে নাই। তার মানে তার উপবৃত্তাকার যে জায়গাটা আছে চাঁদের, সে এমন একটা জায়গায় আছে যে সূর্যটাকে পুরোপুরি ঢাকতে পারে নাই। সো তখন কিন্তু উপছায়ার প্রাধান্য বেশি থাকে। হুম? আর বাকিগুলাতে তুমি দেখবে একটু প্রচ্ছায়া বেশি থাকে। সো ৩ টা একসাথে হয়তো হবে না। ২ টাই অনেক রেয়ার। এবার আসলে সূর্যগ্রহণের প্রভাব বা এর গুরুত্ব সম্পর্কে যদি আমরা জানতে চাই, তাহলে আমরা কি জানব? সূর্যগ্রহণের সময় পরিবেশের উপর সাময়িক প্রভাব পড়ে। আংশিক গ্রহণ অনেকটা সময় জুড়ে চলতে পারে কিন্তু পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সময় সূর্য মাত্র কয়েক মিনিটের জন্য সম্পূর্ণ ঢেকে যেতে পারে। হ্যাঁ, এবং পূর্ণগ্রাস গ্রহণকালীন সময়ে হঠাৎ চারদিক অন্ধকার হয়ে যায়, পশু-পাখিরাও হতচকিত হয়ে যায়, অসময়ে অন্ধকার হয়ে যায়, অনেক পাখি ভয় পেয়ে ডাকাডাকি বন্ধ করে দেয়, ঝিঁঝি পোকা শব্দ করা শুরু করতে পারে, উদ্ভিদে ফুল বুজে যাওয়া শুরু হতে পারে। কিছু, কিছু স্থানে বায়ুর তাপমাত্রাও বেশ কম হতে পারে। তবে সূর্যগ্রহণ সূর্য সংক্রান্ত গবেষণার কিছু দুর্লভ সুযোগ সৃষ্টি করে যেমন সূর্যের করোনা নিয়ে তথ্য সংগ্রহের সবচেয়ে ভালো সুযোগ হচ্ছে সূর্যগ্রহণের সময় পৃথিবীর বায়ুমণ্ডলের বাইরে অবস্থিত হয় এবং চাঁদ দ্বারা সূর্য ঢেকে যাওয়ার ফলে তখন সূর্যের করোনা পৃথিবীর পৃষ্ঠ থেকে পর্যবেক্ষণ করা যায়। গ্রহণের সময় পৃথিবীর বায়ুমণ্ডল বিশেষ করে বায়ুমণ্ডলের উপরের অংশে কি ধরনের পরিবর্তন হয় এগুলো পর্যবেক্ষণ করা যায়। পৃথিবীর বায়ুমণ্ডলের বাইরের অংশে পৃথিবীর তেজস্ক্রিয় বিকিরণের ফলে বিভিন্ন ধরনের চার্জযুক্ত কণা তৈরি হয়। তাহলে সূর্যের যে তেজস্ক্রিয় রশ্মি এটা কিন্তু অনেক চার্জযুক্ত কণা তৈরি করে। সো এই অংশে পৃথিবীর অনেক কৃত্রিম উপগ্রহ অবস্থান করায় এগুলোও আমরা পর্যবেক্ষণ করতে সক্ষম হয়েছে। ক্লিয়ার? জি ম্যাম। ইয়েস ম্যাম। আচ্ছা, সূর্যগ্রহণ পর্যবেক্ষণ ও সতর্কতা। একটি বিষয় সবসময় মনে রাখতে হবে যে সূর্য থেকে অনেক ক্ষতিকর রশ্মি পৃথিবীতে আসে। যার একটি হচ্ছে অতিবেগুনি রশ্মি বা আল্ট্রাভায়োলেট রে। আমরা যেহেতু অতিবেগুনি রশ্মি দেখতে পাই না, তাই না জেনে তার দিকে তাকিয়ে চোখের ভয়াবহ ক্ষতি করতে পারি। সরাসরি সূর্যের দিকে তাকালে মাত্র কয়েক সেকেন্ডে চোখের স্থায়ী ক্ষতি হতে পারে। সূর্যগ্রহণের সময় সরাসরি সূর্যের দিকে না তাকিয়ে কোথাও সূর্যের প্রতিচ্ছবি ফেলে সেটা দেখা সবচেয়ে নিরাপদ পদ্ধতি। হ্যাঁ, অনেকে ম্যাম, পিনহোল হ্যাঁ, বলো? গ্যালিলিও এই সমস্যাটা হয়েছে। সে হ্যাঁ, সূর্যের গ্যালিলিও দিকে এই সরাসরি সমস্যাটা হয়েছে টেলিস্কোপ এবং গ্যালিলিও অ্যাস্ট্রোনমিতে অনেক কন্ট্রিবিউশন করেছে। ম্যাম, বুঝি নাই। কি করেছিল? এই কারণে ম্যাম ওই আল্ট্রাভায়োলেট কারণে তাকে বেশি করে অন হয়ে গেছে হ্যাঁ, যেহেতু সে সূর্যের দিকে সরাসরি তাকায়। ভেরি গুড। এর জন্য আমরা কি করতে পারি? এখন কি তুমি দেখেছো যারা সূর্যগ্রহণ দেখে তারা কিভাবে দেখে? ম্যাম, একটা বই পড়েছিলাম, এটা কার্ডবোর্ড দিয়ে বানায়, তার মাঝখানে কাচের অংশ হ্যাঁ, থাকে বানানো। মানে টাইপ মেইন কিছু। কথা হচ্ছে আমার ইউভি প্রটেক্টেড যাতে হয়। ইউভি প্রটেক্টেড সানগ্লাস আছে। তুমি শক্ত কাগজ দিয়ে বানিয়ে নিতে পারো। এটা ভালো ডিআইওয়াই, তাই না? এবং এটা কিনতেও পাওয়া যায়। তুমি ইউভি প্রটেক্টেড সানগ্লাস আমরা অনেকেই কিন্তু পড়ি যারা হচ্ছে তোমার হচ্ছে নরমাল সানগ্লাস ইউজ করি। অনেকে দেখবে ইউভি প্রটেক্টেড কিনে, তাই না? যারা অনেক সান এক্সপোজার এ থাকে বা একটু ভয় থাকে চোখের, তারা সবসময় বা চোখের অপারেশন হয়েছে এইসব পেশেন্টরাও কিন্তু এটা পড়ে। মেইন কথা হচ্ছে আমার ইউভি যাতে ঢুকতে না পারে, দ্যাটস ইট। সূর্যগ্রহণের সময় সরাসরি আমরা সূর্যের দিকে তাকাবো না। তুমি কোনো প্রতিচ্ছবি দিয়ে তারপর দেখবা অথবা পিনহোল ব্যবহার করে সূর্যগ্রহণ পর্যবেক্ষণ করা সহজ। একটি শক্ত কাগজে ছোট একটা ছিদ্র করে তার মধ্যে গ্রহণের সময় সূর্যের আলো অপর একটি পর্দায় ফেললে সেখানে সূর্যগ্রহণ দেখা যায়। যেটা আমরা যে বিভিন্ন পর্দায় প্রতিচ্ছবি বা প্রতিবিম্ব ফেলে করি। তাহলে এই পুরা টপিকটা ছিল তোমার সূর্যগ্রহণ নিয়ে। তো আমরা একটু রিভাইজ করি শুরুতেই। ফার্স্টে হচ্ছে সূর্য, পৃথিবী, চাঁদের অবস্থান নিয়ে পড়াশোনা করি। বলো, সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কত? বা কিরকম ডিসট্যান্স? তোমরা আমাকে বলতে পারো। ১৫ হ্যাঁ, কোটি বলো। কিলোমিটার প্রায়। গুড। ১৫ অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। লক্ষ বা ওইটাকে কনভার্ট করে ১৫ কোটি বলেছে। ঠিক আছে না, রাফিউল? ইয়েস ম্যাম, 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। গুড। হ্যাঁ, ভেরি গুড। আ অ্যামস্ট্রং আবার যদি তোমরা চলে যাও সেটা কিন্তু 10 টু দি পাওয়ার -10। হ্যাঁ? আচ্ছা, আবার আসো আমি যদি বলি যে তাদের ব্যাস পৃথিবীর থেকে বা পৃথিবীর ব্যাসের কত গুণ চাঁদের ব্যা আ সূ সূর্যের ব্যাসটা? সূর্যের ব্যাস কত গুণ ম্যাম, বড়? 109 এখন। জি ম্যাম, এখানে তো নাই, বের করতে হবে।
কত গুণ বড়, মানে পৃথিবীর তুলনায় সূর্যের ব্যাস কত গুণ বড় আছে না? ও আমি ম্যাম সূর্যটা 109। 109। বলে ফেলছি? হ্যাঁ, ১০৯ গুণ বড়। ভেরি গুড। তো এরকম একটু জিনিস একটু জানবা। তো এখন হচ্ছে সূর্যগ্রহণ কখন বলবো, চন্দ্রগ্রহণ কখন বলবো? যদি পৃথিবীর ছায়া চাঁদের উপর পড়ে তাহলে তাকে আমরা চন্দ্রগ্রহণ বলি। যদি পৃথিবীর আ ছায়া চাঁদের ছায়া পৃথিবীর উপর পড়ে তখন তাকে আমরা সূর্যগ্রহণ বলে। মানে সূর্যটা ঢেকে গেলে সূর্যগ্রহণ আর চন্দ্রটা ঢেকে গেলে চন্দ্রগ্রহণ নাকি? জি ম্যাম। আচ্ছা, এবার আসো আমাকে তোমরা একটু বলো উপছায়া পড়ছো এবং হচ্ছে প্রচ্ছায়া পড়ছো। একজন বলো, আদনি বলো উপছায়া কি? আমার মতো করে বলবো? হ্যাঁ, হ্যাঁ, তুমি যা বুঝেছো। মানে হচ্ছে যখন সূর্যের আলো সূর্যের আলো চাঁদ চাঁদ, সূর্য এবং পৃথিবী হচ্ছে একদম সরল রৈখিক ভাবে থাকে এবং আহ, সূর্যর ছায়া, সূর্যর আলো আলো চাঁদ হচ্ছে যে বাধাগ্রস্ত করে এবং এবং সূর্যের যে বাকি মানে অল্প আলো যে পৃথিবীতে যে পড়ে ওটাকে হচ্ছে হুম। যে উপছায়া বলে। আচ্ছা, তাহলে আমরা মানে কি একদম। বুঝতে পারলাম এখান থেকে? আমরা বুঝতে পারছি তুমি একটা অবজেক্টের কথা চিন্তা করো। যেমন তুমি তোমার এক্সপ্লেনেশন অনুযায়ী তুমি এখানে আসলে চাঁদকে বুঝাইতেছো, তাই না? তো তুমি বলতে চাচ্ছ যে চাঁদ, হ্যাঁ, তোমার সূর্যের একটা অংশকে যদি শুধু বাধা দেয়, একটা অংশকে বাধাগ্রস্ত করে যখন সেখানে কি তৈরি করবে? ছায়া তৈরি করবে। তখন সেখানে আমি তাকে কি বলবো? আংশিকভাবে একটা ছায়া দেখা যাবে যেটা কিন্তু এত বেশি অন্ধকার না, আংশিক অন্ধকার। এটাকে বলা হয় উপছায়া বা পিনাম্বরা। একটা অংশ যখন করবে। আমরা তোমাকে যদি চিত্রের মাধ্যমে দেখাই তাহলে কিভাবে হবে? মনে করো আমি একটা সূর্য আঁকার ট্রাই করি। সবাই একই ইয়াতে থাকার কথা। তো ধরো এটা হচ্ছে সূর্য। এরপর একটা চাঁদ থাকবে। ধরো এটা হচ্ছে চাঁদ এবং সেখানে পৃথিবী থাকবে। পৃথিবী আর চাঁদ আর কি প্রায় একটু কম ডিস্টেন্স আছে। এই যে এটা হচ্ছে আমার পৃথিবী। আচ্ছা, সূর্যটা আর একটু বড় দিতে হবে, তাই না? কারণ সূর্যটা অনেক বড় হবে এক্ষেত্রে। আচ্ছা, তো এখন কি হয়েছে? আমি দেখবো যে আমার এই চাঁদ যখন একই সরলরেখায় ওরা আসছে তখন সেখানে একটা আংশিক ছায়া তৈরি করবে। কিভাবে? মনে করো চাঁদের ডিসট্যান্সটা যদি চাঁদ যদি এভাবে ব্লক করে সূর্যের আলোটা আসা থেকে কিভাবে ব্লক করবে? ওর একটা ওর একটা অংশ শুধু এখানে আসবে। যেমন দেখো, এই যে তোমরা কি খেয়াল করছো? একটা অংশ শুধু তাকে আম আ এখানে কি সম্পূর্ণ অংশটা দিয়ে বাধাপ্রাপ্ত হইছে? নাকি একটা অংশ দিয়ে বাধাপ্রাপ্ত হয়েছে? এটা বলো তো আমাকে। না, একটা অংশ। উম ভালো করে ভেবে দেখো। আরেকটা দেখাই, আরেকটা ড্র করলে তোমরা আরকি আইডিয়া পাবা। আমি ওইটা আঁকতে যাই এটা আঁকছে। কোনো সমস্যা নাই। এটা কিভাবে আঁকবো আমি আগে একটু আইডিয়া করে নেই। হ্যাঁ, ঠিক আছে। এই যে একটা কর্নার করে চলে গেছে। বলো তো কোনটা সম্পূর্ণ অংশ আর কোনটা আংশিক অংশ বোঝাচ্ছে? ও হচ্ছে যে যেটা কালো, হচ্ছে যে হুম, কালো হুম। রেখা দ্বারা করা হয়েছে ওটা হচ্ছে যে সম্পূর্ণ অংশ। ভেরি আর গুড। যেটা জেড হচ্ছে দিয়ে আমি লাল, দেখাচ্ছে, হ্যাঁ, লাল ওটা দিয়ে দেখাচ্ছে। এটা কি? এটা হচ্ছে আংশিক। আংশিক। এটাকে কোনটাকে তাহলে আমি এখন উপছায়া বলবো? উপছায়া বলবো যেটা আংশিক। আংশিক। ভেরি গুড। তাহলে এটা হচ্ছে উপছায়া। ক্লিয়ার? জি। তুমি খেয়াল করেই দেখতে পাচ্ছ যে চাঁদের জাস্ট একটা পোর্শন মানে একটা পিঠের মতো পৃষ্ঠ তাকে শুধু বাধা দিচ্ছে, তাই না? আর এক্ষেত্রে দেখো উপছায়াটা কিন্তু এই পুরো অংশটা জুড়ে হবে। আর তুমি যখন আমব্রে পড়বা বা এটা সেটা শুধু এইটুকু অংশকে অন্ধকার করে দেবে এবং এটা বেশি অন্ধকার হবে। এই যে এই চিত্রটাই এখানে না? খেয়াল করো। জি ম্যাম। আচ্ছা, এরপর কোথায় গেল? এরপর আমাকে রাফিউল বলো প্রচ্ছায়া। প্রচ্ছায়া সম্পর্কে বলতে পারবা? ম্যাম, প্রচ্ছায়া কি ইংলিশ কি উমরা? হ্যাঁ, উমরা এটা।
আচ্ছা, উমরা হচ্ছে যে সময় পুরো ব্লক হয় লাইট, যেমন কোন লাইট সোর্সটার সামনে কোনো অবস্টাকল থাকে যার কারণে কোনো লাইট আসতে পারে না। যেমন পেনুম্ব্রার সময় যে সামান্য লাইট এসে পার্শিয়ালি ইলুমিনেট করে, কিন্তু উমরার সময় ডার্ক হয়ে যাবে পুরোপুরি। এবং এটার যদি এরিয়া চিন্তা করো, কোনটা বেশি এরিয়া নিয়ে থাকবে আর কোনটা কম এরিয়া নিয়ে থাকবে, উমরা নাকি উপছায়া, উমরা যেটাকে কম আমরা এরিয়া নিয়ে থাকবে কম এরিয়া নিয়ে থাকবে। ম্যাম। ঠিক আছে, ইয়েস ম্যাম। হ্যাঁ ঠিক আছে। এরপর সময় সূর্যগ্রহণে চলে যায়। সূর্যগ্রহণ 4টা রকমের হতে পারে, কি কি? ম্যাম, যে পার্শিয়াল পেনুম্ব্রাল আর পার্শিয়াল, টোটাল, পেনুব্রাল এবং হাইব্রিড। ভেরি গুড। আমাকে বলবা, আদনি বলবা, অপভু যেটাকে বলা হয় অ্যাপোজি ইংলিশে। আচ্ছা, রাফিউল মেবি ইংলিশ ভার্সন, আমি ভুলে গেছিলাম। তোমার তো এই টার্ম গুলো মনে হয় একটু কঠিন লাগতেছে না? নো ম্যাম। আচ্ছা, ভেরি গুড। অনুভব অনেকে আছে দেখবা যে একটু সমস্যা হয়। ভেরি গুড, না হলে তো তার অনেক প্রাউড ফিল করার কথা, বিকজ সে বাংলা অনেক ভালো পারে, ইংলিশ অনেক ভালো পারে, এটা তোমার প্লাস পয়েন্ট, রাইট? আচ্ছা, আমাকে আদনি বলবা অপভু বা অ্যাপোজি যেটা, এবং অনুভু বা পেরিজি যেটা, এটা মানে কি? অপভু হচ্ছে যখন পৃথিবী এবং চাঁদের মধ্যবর্তী দূরত্ব যখন হচ্ছে যে খুব বেশি হবে, তখন হচ্ছে সেটা অপভু বা অ্যাপোজি। আর যখন পৃথিবী আর চাঁদের দূরত্ব হচ্ছে যে মানে সর্বনিম্ন হবে, তখন অনুভু বা পেরিজি। ভেরি গুড। এখানে আমরা দেখবো যে 4টা ধরনের আংশিক বা যেটা পার্শিয়াল, সেখানে তোমার কিরকম হবে চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণটা? এটা মানে হচ্ছে সে পুরোপুরি ঢাকতে পারবে না, তাই না? কাভার করতে পারবে না, একটা অংশ বাকি থাকবে। তো আংশিক অংশ মানে কি পুরাটা ঢাকতে পারে না, একটা অংশ দিয়ে ব্লক করছে। তাহলে এখানে কোনটার বেশি দেখতে পাবা, উপছায়া নাকি প্রচ্ছায়া? এটার উপছায়া। উপছায়া দেখতে পাবো, বিকজ এটা একটা অংশ দিয়ে বাঁধা হয়েছে। তুমি কি বুঝতে পারছো? উপছায়া প্রাধান্যটা বেশি থাকবে। এই যে একটি অংশকে বাধাপ্রাপ্ত করে, বা পিনাম্বরা যেটাকে বলতেছি আমরা, আর ওটা আমরা, দুইটাই থাকে কিন্তু এটা বেশি থাকবে, প্রাধান্য থাকবে এটা। পূর্ণগ্রাস সূর্যগ্রহণে পূর্ণগ্রাস হবে, এটা আমরা বলেছি। এখানে সকল স্থানে প্রচ্ছায়া পড়ে, সেই সকল স্থান থেকে তুমি দেখতে পাবা। এটা অনেক সুন্দর হয় আর কি দেখতে, এবং এটা বেশিক্ষণ থাকে না, অনেক অল্প সময় থাকে। বলয় তো বললা যে এটাও অনেকটা কিরকম, এটা হোলটাই থাকে কিন্তু সে এমন একটা অবস্থানে থাকে যার কারণে সূর্যটা চারদিকে একটা বলয় তৈরি করে, আংটির মতো। সূর্যগ্রহণের প্রভাব আর গুরুত্ব নিয়ে আমরা তেমন কিছু পড়ি নাই, এটা নিজেরা একটু বলতে পারবা এরকম হয় সেরকম হয়। পর্যবেক্ষণ হচ্ছে অবশ্যই খেয়াল রাখবা ইউভি যাতে ডিরেক্ট চোখে না পড়ে। ফাইন, ঠিক আছে। কারো কোনো কোয়েশ্চেন বা কোনো ডাউট আছে? না, এরপর চলে আসো, আমরা চন্দ্রগ্রহণে চলে যাই। চাঁদ পৃথিবীকে প্রদক্ষিণ করার সময় অনেক ক্ষেত্রে এমন অবস্থানে চলে আসে যে চাঁদ এবং সূর্যের মাঝামাঝি পৃথিবী অবস্থান করে। এক্ষেত্রে সূর্য, পৃথিবী এবং চাঁদ এক সরলরেখায় থাকে। ফলে পৃথিবীর ছায়া চাঁদের উপর পড়ে এবং চন্দ্রগ্রহণ হয়। চন্দ্রগ্রহণের সময় কখনো পৃথিবীর উপছায়া, কখনো প্রচ্ছায়া, কিংবা কখনো দুটোই চাঁদের উপর পড়ে। এটা চন্দ্রগ্রহণ 3 রকমের হতে পারে, একটা হচ্ছে পূর্ণগ্রাস, একটা হচ্ছে আংশিক, আর একটা হচ্ছে উপছায়া। তাহলে এক্ষেত্রে কি হলো যে চাঁদ আর সূর্যের মাঝামাঝি পৃথিবী অবস্থান করবে, সূর্য, পৃথিবীর, চাঁদ একই সরলরেখায় থাকবে, তাহলে পৃথিবীর ছায়াটা চাঁদের উপর পড়বে, যার কারণে চাঁদটা ঢেকে যাবে। তো পৃথিবীর উপছায়া কখনো প্রচ্ছায়া কিংবা কখনো দুইটাই পড়তে পারে। ঠিক আছে, জি ম্যাম। এবার আমরা একটু পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণটা দেখি। পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সময় চাঁদ পৃথিবীর প্রচ্ছায়ার মাঝে অবস্থান করে। এ সময় পৃথিবীর বায়ুমণ্ডল দ্বারা আচ্ছা 2 মিনিট। আচ্ছা সরি, আসলে এখানে আমরা একটু খেয়াল করি। তো পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সময় আমরা দেখতে পাচ্ছি যে চাঁদ পৃথিবীর প্রচ্ছায়ার মাঝে অবস্থান করবে। প্রচ্ছায়াটা কি ছিল? যেটা সম্পূর্ণ ব্লক করে ফেলা, যেটা, তাই না? আর উপছায়া ছিল যেটা আংশিক অংশ ব্লক করে। ঠিক আছে তো?
এ সময় পৃথিবীর বায়ুমণ্ডল দ্বারা সূর্যের আলোর অপেক্ষাকৃত ছোট তরঙ্গদৈর্ঘ্যের রশ্মি কোনগুলা? বেগুনি, নীল, এগুলা হচ্ছে ছোট তরঙ্গদৈর্ঘ্য। এটা একটু খেয়াল রাখবা, হ্যাঁ? তোমরা বেনিয়াসহ কলা জানো না? মানে হচ্ছে যে রংধনুর যে ৭ টা রং সেখানে হ্যাঁ, বেনি দিয়ে শুরু হচ্ছে কি বেগুনি না? বেগুনি বা ভায়োলেট থাকে হচ্ছে সবচেয়ে কম। আর রেড সবচেয়ে লাস্টে কি বেনিয়াসহ কলা লাল না? তো সেখানে তোমার তরঙ্গদৈর্ঘ্য বৃদ্ধি পাইতে থাকে। তাহলে যতই তুমি নিচের দিকে নামবা তরঙ্গদৈর্ঘ্য বৃদ্ধি পাবে। তাহলে সবচেয়ে কম তরঙ্গদৈর্ঘ্যের কোনগুলা? বেগুনি, নীল এগুলা। আর বেশি তরঙ্গদৈর্ঘ্যের কোনগুলা? লাল, টাল এগুলা। বুঝতে পারছো? জি ম্যাম। আচ্ছা, তরঙ্গদৈর্ঘ্যকে আমরা বলি হচ্ছে মেইনলি ওয়েভলেংথ। তো এরপর চলে আসি যে এক্ষেত্রে কি হবে যে প্রচ্ছায়ার মাঝে অবস্থান করা। আবার দেখো চন্দ্রগ্রহণের কিন্তু আলাদা একটা আছেই উপছায়া চন্দ্রগ্রহণ। তার মানে ওটা উপছায়ার মধ্যে থাকে, বুঝেই যাচ্ছে। তো এক্ষেত্রে কি হয়? পৃথিবীর বায়ুমণ্ডল দ্বারা সূর্যের আলোর অপেক্ষাকৃত ছোট তরঙ্গদৈর্ঘ্যের রশ্মি বাইরের দিকে বিচ্ছুরিত হয়। অপরদিকে অপেক্ষাকৃত লম্বা তরঙ্গদৈর্ঘ্য লাল আলো ভিতরের দিকে প্রতিসরিত হয়ে চাঁদের উপরে পড়ার ফলে চাঁদকে তার স্বাভাবিক সাদাটে ধূসর বর্ণের পরিবর্তে লাল বর্ণের দেখা যায়। শুধু পূর্ণিমায় চন্দ্রগ্রহণ হয়ে থাকে, তবে চাঁদের কক্ষপথ প্রায় 5 ডিগ্রি বাঁকানো থাকায় প্রতি পূর্ণিমায় কিন্তু চন্দ্রগ্রহণ দেখা যায় না। সূর্যগ্রহণের তুলনায় চন্দ্রগ্রহণ দীর্ঘ সময়ব্যাপী হয়ে থাকে। তাহলে এখান থেকে আমরা একটু বোঝার ট্রাই করি। এটা হচ্ছে আমাদের চাঁদের কক্ষপথ, চাঁদ ঘুরতেছে। তো কখন হবে? যখন চাঁদটা হচ্ছে পৃথিবী যখন মাঝখানে চলে আসবে ওদের ২ জনের। চাঁদ এই পাশে চলে আসবে তখন। এটা কোথায় হবে? প্রচ্ছায়ার মধ্যে হবে। মানে ছোট একটা অংশ জুড়ে যেটা মানে সম্পূর্ণ ব্লক করে যেটা সেখানে থাকবে। এ সময় কি হবে? পৃথিবীর বায়ুমণ্ডল থেকে সূর্যের আলোর অপেক্ষাকৃত ছোট তরঙ্গদৈর্ঘ্যের যে রশ্মিগুলা সেগুলা বাইরের দিকে বিচ্ছুরিত হবে। আর অপেক্ষাকৃত লম্বা মানে লাল যেটা সেটা ভিতরের দিকে প্রতিসরিত হবে। প্রতিসরিত হওয়া মানে কিন্তু একটা মিডিয়াম পাস করে আরেকটা মিডিয়ামে চলে যাওয়া, হ্যাঁ? একটা হচ্ছে বিচ্ছুরিত হচ্ছে আরেকটা হচ্ছে প্রতিসরিত হচ্ছে। বিচ্ছুরিত মানে হচ্ছে বিক্ষিপ্তভাবে চারদিকে ছড়ায় ছিটায় যাওয়া। তো প্রতিসরিত যখন হবে তখন সেটা চাঁদের উপরে পড়বে। তাই চাঁদকে তুমি তখন রেড কালার দেখতে পাবা। এটা একটা পূর্ণ চন্দ্রগ্রহণের ছবি। তোমরা কি বুঝতে পারছো? এগুলা তো চাঁদ সূর্য থেকে পৃথিবীতে আলো আসছে। আর এখান থেকে যখন আমার প্রতিসরিত হচ্ছে তখন সেটা চাঁদকে কাভার করে ফেলতেছে। যার কারণে তোমার চাঁদটা পুরা রেড হয়ে যাবে একটা পোরশন। যেই পোরশনটা পৃথিবী থেকে দেখা যাচ্ছে, তাই না? জি এটা ম্যাম। কখন হবে? কি যেন বলে এটাকে? পূর্ণিমার সময় হবে। ঠিক আছে? তাহলে আমাকে একটু বলো তো তোমরা যেকোনো একজন পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ বা টোটাল লুনার এক্লিপস টা কি? মানে হচ্ছে আহ যখন হ্যাঁ, বলো আপনি। টোটাল লুনার বলতে কি বুঝাবো? বা টোটাল লুনার এক্লিপস টা কিভাবে হবে? আহ এই সময় হচ্ছে যে সূর্যের আলো চাঁদের মধ্যে পড়ার কারণে চাঁদটার মানে চাঁদের রং যেহেতু ধূসর সেটা পরিবর্তিত হয়ে হচ্ছে যে কমলা বা লাল রং এরকম টাইপের হয়ে যায়। ভেরি গুড। কিন্তু ডিরেক্ট কিন্তু চাঁদ সূর্য থেকে আসবে না আলোটা। মানে পৃথিবীতে প্রথমে আসে, পৃথিবীতে পৃথিবী আসবে। বাধা হয়ে দাঁড়ায়। ভেরি গুড। এটা কোথায় পড়বে? পৃথিবীর প্রচ্ছায়ার মধ্যে নাকি উপছায়ার অংশে? কোথায় পড়বে? উপছায়া না দেখো, না এটা কিন্তু প্রচ্ছায়া? প্রচ্ছায়ার মধ্যে পড়ছে। তো এটাকে বলা হয় প্রচ্ছায়ার মধ্যে পড়বে। ক্লিয়ার? এবং কোন আলোটা দিয়ে ঢেকে যাবে? লম্বা তরঙ্গ দৈর্ঘ্য নাকি শর্ট তরঙ্গ দৈর্ঘ্যের আলো? সর না, লালটা দিয়ে। লাল মানে হচ্ছে দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্য যেটা মানে লম্বা তরঙ্গ দৈর্ঘ্য যেটা, যার কারণে সে লালচে দেখাবে। ক্লিয়ার? ও আচ্ছা। আচ্ছা, এখানে দেখো পৃথিবীর বায়ুমণ্ডল দ্বারা সূর্যের আলোর নীল অংশ বাইরের দিকে বিচ্ছুরিত হয় বলে ভিতরের দিকে আলো লালাভ হয়। পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সময় সেই আলোতে চাঁদকে লালচে দেখা যায়। রাফিউল, তুমি বুঝতে পারছো? ইয়েস ম্যাম। আচ্ছা, ভেরি গুড রাফিউল।
এরপর চলে আসো আংশিক চন্দ্রগ্রহণ। আংশিক চন্দ্রগ্রহণের সময় সূর্য, পৃথিবী, চাঁদ এমনভাবে অবস্থান করে যে চাঁদের কিছু অংশ পৃথিবীর প্রচ্ছায়া, বাকি অংশ উপছায়া দ্বারা আবৃত হয়। এক্ষেত্রে তুমি চাঁদের কিছু অংশ গাঢ় দেখবা, গাঢ় ছায়া আবৃত দেখবা। এটাই হচ্ছে আংশিক। উপছায়াটা কোনটা? যেখানে সে প্রিনাম্ব্রেলার মধ্যে পড়বে। চাঁদ পৃথিবীর উপছায়ার মধ্য দিয়ে অতিক্রম করার সময় উপছায়া চন্দ্রগ্রহণ পর্যবেক্ষণ করা হয়। যেহেতু উপছায়া প্রচ্ছায়ার তুলনায় হালকা, তাই এই ধরনের চন্দ্রগ্রহণ খুব ভালো করে না দেখলে বোঝাও যায় না। এই সময় চাঁদকে তার স্বাভাবিক বর্ণের তুলনায় একটু গাঢ় দেখতে পাবা। ঠিক আছে? তো এখানে দেখো যথাক্রমে বিভিন্ন ধরনের চন্দ্রগ্রহণ দেখা যাচ্ছে। উপছায়া, আংশিক এবং হচ্ছে পূর্ণ। উপছায়ার মধ্যে মনে হচ্ছে একদম চাঁদই, তাই না? আর আংশিকে মনে হচ্ছে তার একটা অংশ খেয়ে ফেলছে। আর পূর্ণতে মনে হচ্ছে পুরাটা লাল হয়ে গেছে। কেন দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্যটাই ওখানে গেল বলতে পারবা পূর্ণ চন্দ্রগ্রহণে? কারণ ছোটগুলো অত দূর যাইতে পারবে না, এর জন্য। ঠিক আছে? প্রাকৃতিক যে সাদাটে ধূসর বর্ণ পূর্ণ চন্দ্রগ্রহণের সময় তা থেকে চাঁদকে ভিন্ন রকম দেখা যায়। এই যে এটা তোমাদের এক্সারসাইজ বুকে ছিল, এটা আমি তোমাদেরকে পড়াইছিলাম, সেটা হচ্ছে অ্যানালেমা। একজন এটা আমরা এখন একটু রিডিং পড়বো। রাফিউল পড়বা। রাফিউল, বলো তো কি লিখেছে অ্যানালেমা? ম্যাম ইংলিশটা পড়বো? হ্যাঁ আচ্ছা। বলো, কোনো সমস্যা নাই। If you ever have noticed a window, if হ্যাঁ, you go on, ever রাফিউল। have noticed the shadow of a building, wall, window, or any other structure in the same place at the same time regularly, you must have observed that it does not appear in the same spot every year. If its position slowly shifts through different seasons of the year. This happens because the sun does not stay at the same place in the sky at the same time every day. On 21st June, the sun is exactly perpendicular to the Tropic of Cancer, which passes through Bangladesh. This makes the sun appear directly overhead, moving from east to west. As time passes, the sun starts moving towards the south. After 6 months, on 22nd December, the sun is exactly perpendicular to the Tropic of Capricorn. So, we see the sun moving from east to west at its greatest declination. Then the sun starts moving back towards the north again, and after another 6 months, it again passes directly overhead from east to west. If we take a picture of the sun at the exact same point in the sky at the same time each day, and then part all pictures together after a year, you will see the change in the position of the sun as shown in the picture next to it. These periodic positions of the sun in the sky at different times of the year is called analemma. The analemma shows the sun's position changes due to Earth's elliptical orbit around the sun and the tilt of its axis. The shape of the analemma is similar to the number 4 in Bengali or number 8 in English. You might have noticed the lower hoop of the analemma is bigger than the upper hoop. If Earth's orbit around the sun was circular rather than elliptical, then both loops would be equal in size. Again, if the orbit would be elliptical, but if Earth's axis were upright instead of tilted at 23.5 degrees, then the analemma would be a straight line. If there were a vertical axis, the circular orbit at the same time, we would have no shape of an analemma. Then the sun would remain in the same position at a certain time throughout the year. Analemma is a fascinating subject that must have been studied hundreds of years. It can be used to figure out the latitude, longitude, date, and time of specific location. But that's not all. It's also used to identify changes in Earth's orbit and axial tilt over time. আচ্ছা, ভেরি গুড, থ্যাংক ইউ আমাদেরকে রাফিউল। এখানে খেয়াল করো অ্যানালেমাটা কি বলেছে, আমরা নর্মালি বুঝতে পারছি যে তুমি যদি জানালা দিয়ে কখনো দেখো কোনো একটা স্থাপনার ছায়া সবসময় কি ঠিক মতো আছে কিনা, একই সময় নিয়মিতভাবে প্রতিদিন যদি দেখো, সেটা বছরের সবসময় একই রকম ভাবে এক জায়গায় তুমি দেখবা না, সেটা ধীরে ধীরে পরিবর্তন করে। এটার কিছু কারণ বলছে। কারণ হচ্ছে সূর্য প্রতিদিন একই সময় আকাশের একই স্থানে অবস্থান করে না। জুন মাসের 21 তারিখ সে কর্কট ক্রান্তিতে থাকে, যেটা বাংলাদেশের উপরে
আস্তে আস্তে সে পূর্ব পশ্চিমে যাইতে থাকে, যতই সে দক্ষিণের দিকে হেলে যেতে থাকে 6 মাস পর ডিসেম্বরের 22 তারিখে সে মকর ক্রান্তির উপর যায়। আমাদের দেশ থেকে সূর্যকে সবচেয়ে বেশি হেলানো অবস্থায় পূর্ব দিক থেকে পশ্চিম দিকে যেতে দেখি। তারপর সূর্য আবার 6 মাস পর উত্তর দিকে ফিরে আসতে থাকে, 6 মাস পর আবার তাকে আমরা পূর্ব পশ্চিমে দেখতে যাই। তো এভাবে তুমি যদি আকাশে একই দিকে সুনির্দিষ্টভাবে ক্যামেরা বসিয়ে সূর্যের ছবি তোলা শুরু করো, বছরের শেষে সবকটি ছবি একত্র করলে আমরা কি দেখতে পাবো? দুইটা লুপওয়ালা একটা সুন্দর পিরিয়ডিক ফিগার। এটাকে আমরা বলতেছি অ্যানালেমা। তাহলে পর্যায়ক্রমিক সূর্যের যে অবস্থান এটাকে আমরা বলতেছি অ্যানালেমা। ক্লিয়ার আদনি? জি ম্যাম। এই লুপের বৈশিষ্ট্যটা কি? দুইটা লুপ কি সেম হবে? না, একটা বড় না। একটা ছোট। কোনটা বড় হবে বলো তো? ওখানে দেওয়াই আছে 21 Very ডিসেম্বর, good. মানে হচ্ছে 21 যখন ডিসেম্বর মানে নিচেরটা আমি বলবো। তুমি যখন যে কোনো জায়গা থেকে করবা দেখবা যে নিচের সাইডেরটা মানে 21 বড়, ডিসেম্বর মানে সে যখন আর কি একটু নর্থের দিকে থাকে বা হচ্ছে 21 মানে ডিসেম্বরে বছরের কোথায় শেষের থাকে? দিকে। মকর ক্রান্তির দিকে, হ্যাঁ। তখন তুমি সেটাকে বড় দেখতে পাবা। আবার আমাকে বলো তো কেন এরকম হলো? এটা একটা লুপের মতো, তাই না? দুইটা লুপ আছে এখানে। বাংলা 4 এর মতো বা ইংলিশ 8 এর মতো বলা হয়েছে। তো দুইটা লুপ সেম হলো না কেন? কারণ হচ্ছে যখন ঋতু পরিবর্তনের সাথে সাথে সূর্যের অবস্থানেরও পরিবর্তন হয়, তাই ওরকম। তো পরিবর্তন হলে সমস্যা কি? এটাও তো পরিবর্তন। এখানেও পরিবর্তন হচ্ছে না? দুইটা লুপ সেম হলো না কেন? একটা বড় একটা ছোট হলো কেন? এরকম হলো কেন? কারণ কারণ ম্যাম ওই যে হুম, কারণ ইয়েস টিকাল এই হ্যাঁ জন্য বলুন। এরা যখন চাষে ঘুরে ভেরি গুড। সবসময় মানে একই ডিস্টেন্স থাকে না। উপবৃত্তাকার। এই জন্য ভেরি গুড। ইয়েস ম্যাম। একই ডিস্টেন্স থাকে। ভেরি গুড রাফিউল। খেয়াল করো আদনি, আমরা জানি যে সূর্যের চারদিকে যে পৃথিবী ঘুরতেছে সেই বৃত্তাকার পথটা কিন্তু বৃত্তাকার না, এটা উপবৃত্তাকার, ইলিপ্টিক্যাল। এটা এরকম গোল না, এক্স্যাক্টলি গোল না। যদি এরকম সুন্দর গোল হতো, বৃত্তের মতো হতো, তাহলে আমার এটা পুরা 4 বা 8 হতো। কিন্তু যেহেতু হয় নাই তাই দেখতে একটু বিকৃত। বুঝতে পারছো? জি ম্যাম। এই যে দেখো, এটা এখানে বলেছে দুইটা লুপের নিচেরটা বড় উপরেরটা ছোট উপবৃত্তাকার হয়, এটা দেখতে এরকম হয়েছে। আরেকটা কারণ বলেছে উপবৃত্তাকার হলেও পৃথিবীর অক্ষ 23.5 ডিগ্রিতে হেলানো না হয়ে যদি খাড়া হতো তাহলে সে একটা সরল রেখা হতো, এরকম লুপ হতো না। যদি খাড়া অক্ষ এবং একই সাথে বৃত্তাকার কক্ষপথ হতো তাহলে আমরা অ্যানালেমার কোনো আকারই পেতাম না। সারা বছর সূর্য একটা জায়গায় বসে থাকতো। তাহলে দুইটা কারণ আছে, একটা হচ্ছে উপবৃত্তাকারের কারণেও দুইটা লুপ সেম হয়নি। আবার সেরকম লুপের মতো কেন হয়েছে? কারণ সেটা 23.5 ডিগ্রিতে হেলানো। যদি হেলানো না থাকতো সে একটা পজিশনেই থেকে যেত। অ্যানালেমা দিয়ে আমরা অনেক কিছু করতে পারি। দ্রাঘিমাংশ, অক্ষাংশ, তারিখ, সময় এগুলো নির্ধারণ করার জন্য ব্যবহার করি। কক্ষপথ, অক্ষীয় হেলানোর টিল্ট যেটাকে বলে, পরিবর্তনগুলো আমরা অনেক সময় শনাক্ত করতে পারি। এটাকে অ্যানালেমা বলা হয়েছে। পৃথিবীর কক্ষপথ এবং অক্ষের পরিবর্তন। আমরা পৃথিবীর নিজ অক্ষকে কেন্দ্র করে ঘূর্ণনকে আহ্নিক গতি এবং সূর্যের চারপাশে ঘূর্ণনকে বার্ষিক গতি বলি। তাহলে পৃথিবীর নিজ অক্ষে যে ঘূর্ণন সেটা আহ্নিক গতি, আর সূর্যের চারপাশে যে ঘূর্ণন সেটাকে বার্ষিক গতি বলে। পৃথিবীর উত্তর ও দক্ষিণ মেরু বরাবর কাল্পনিক রেখাটি হচ্ছে পৃথিবীর অক্ষ। এই অক্ষটি পৃথিবীর কক্ষপথের সমতলের সাপেক্ষে 23.5 ডিগ্রি কোণে হেলানো থাকে। এই হেলানো অক্ষ নিয়ে পৃথিবীর সূর্যের চারপাশে একটি উপবৃত্তাকার কক্ষপথে ভ্রমণ করে। যদিও আমাদের দৈনন্দিন জীবনে আমরা এই কক্ষপথ কিংবা হেলানো কক্ষপথের কোনো পরিবর্তন দেখি না, কিন্তু প্রকৃতপক্ষে উপবৃত্তাকার কক্ষপথ এবং হেলানো অক্ষ খুবই ধীরে ধীরে পরিবর্তিত হচ্ছে। যেহেতু পৃথিবীর কক্ষপথ এবং হেলানো অক্ষ ঋতু পরিবর্তন এবং দিনের আলোর সময়ের দৈর্ঘ্যের জন্য দায়ী, তাই কক্ষপথ ও অক্ষের সূক্ষ্ম পরিবর্তন এই গ্রহের দীর্ঘমেয়াদী জলবায়ু ও ভূপৃষ্ঠের উপর উল্লেখযোগ্য প্রভাব রাখে। তাহলে আহ্নিক গতি হচ্ছে কোনটা? যখন পৃথিবী তার নিজ অক্ষকে কেন্দ্র করে ঘোরে। সূর্যের চারদিকে যখন ঘোরে তখন সেটাকে কি বলে? বার্ষিক গতি বলে। আর অক্ষটা সাধারণত কত ডিগ্রি কোণে হেলে থাকে? 23.5 ডিগ্রি। তো এগুলো এই হেলানো অক্ষ নিয়ে বা এইগুলা নিয়ে একটু চেঞ্জ হয়। এই চেঞ্জ গুলো আমরা বিভিন্ন জলবায়ু বা ভূপৃষ্ঠের উপর বিভিন্ন কিছুতে দেখতে পাবো।
আমরা কিছু এক্সাম্পল হিসেবে যেমন তোমাকে বলতে পারি যে হচ্ছে তুমি এই পরিবর্তনের কারণে কক্ষপথের কিছু পরিবর্তনের কারণে পরিবর্তন হতে পারে, তোমার জলবায়ুর কিছু পরিবর্তন হতে পারে, পৃথিবীর অক্ষের অগ্রগতিটা কিরকম হবে যেটাকে আমরা প্রসেসেশন বলি, সেটা কিরকম হবে, অনেকটা লাটিমের মতো, তাই না? তার পৃথিবীর অক্ষের আছে এটা জিনিস না। তো এই জিনিসটা আর কি এখানে ডিসক্রাইব করা হয়েছে। আজকে আমরা জাস্ট কক্ষপথের পরিবর্তনটা নিয়ে একটু পড়াশোনা করি। তোমরা বাসায় এই পর্যন্ত পড়ে আসবা, সেটা হচ্ছে তোমাদের বাসার কাজ, ঠিক আছে? আসো আমরা একটু ম্যাম দেখি। হ্যাঁ বলো। এতটুকু পর্যন্ত যদি একটা এমসিকিউ পরীক্ষা নিতেন। হ্যাঁ আমি এটা শেষ করেই নিব না, দেরি হবে নাকি? আর 2টা ক্লাস করাই, তোমাদের আরো কিছু স্টুডেন্ট আছে তো, ওরা যদি দেখি ক্লাসটা করে, দেখো আর 2টা পৃষ্ঠা আছে, তাহলে আমি পুরাটার উপরে নেব, ঠিক আছে? ভেরি গুড আদনি, থ্যাংক ইউ তোমাকে বলার জন্য। আমি মাথায় রেখেছি যে এটার উপর একটা এমসিকিউ আমরা দিতেই পারি, তাই না? আচ্ছা, এপাশে পৃথিবী সূর্যের চারপাশে একটা উপবৃত্তাকার কক্ষপথে ভ্রমণ করে, যার অর্থ সূর্য থেকে এর দূরত্ব সবসময় এক নয়। কখনো এটি সূর্যের একটু কাছে থাকে, কখনো একটু দূরে থাকে। কক্ষপথে যে বিন্দুতে পৃথিবী সূর্যের সবচেয়ে কাছে থাকে তাকে অনুসুর বলে। আর বলো তো তোমরা কে বলবা, যখন পৃথিবী আর চাঁদ সবচেয়ে কাছে থাকে তখন তাকে কি বলে? ম্যাম পেজি। ভেরি গুড। আর আর যদি দূরে থাকে তাহলে কি বলে? আপনি বলতে পারবো? 2টা নাম আছে, বাংলা নামটাও কিন্তু ছিল। আচ্ছা, তো খেয়াল করো, আমরা তখন পড়েছিলাম, ভুলে গেছি না, সূর্যর চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণে আমরা পড়েছি অপভু, যেটা হচ্ছে বেশি থাকলে, সবচেয়ে বেশি থাকলে দূরত্ব, যেটাকে বলা হয় অ্যাপোজি। আর আমাকে রাফিউল কি বললো? পেরিজি, যেটা হচ্ছে ওরা সবচেয়ে কাছে থাকবে, মানে কম দূরত্বে থাকবে। বা অনুভু, মনে রাখতে হবে, অপভু হচ্ছে দূরে, অনুভু হচ্ছে কাছে। আর সূর্যের বেলায় কি? কাছে থাকলে অনুসুর, মানে অনু, দুইটাতেই অনু আছে, ওটা ছিল অনুভু, এটা হচ্ছে অনুসুর। ক্লিয়ার? আর ইয়েস ম্যাম। আচ্ছা, পেরিহেলিয়ন বলা হয়। পেরিহেলিয়ন আর অ্যাপহেলিয়ন। ইয়েস ম্যাম। এপিহেলিয়ন, ভেরি গুড। এটাকে বলা হয় অপসর, আর ওখানে বলবো অপভু। সো নামের কিন্তু মিল আছে, ওটা ছিল অ্যাপোজি, এটা এখানে হবে অ্যাপহেলিয়ন। পেরিহেলিয়ন, অ্যাপোহেলিয়ন। ক্লিয়ার আদনি, মনে পড়েছে? অপভু, অনুভু। আচ্ছা, ভেরি গুড। এগুলো একটু খেয়াল রাখবে, এগুলো একটু কনফিউজিং। অনুসুর ঘটে জানুয়ারির প্রথম দিকে, অনুসুর মানে কাছে, তখন সূর্য থেকে পৃথিবীর দূরত্ব 14.7 কোটি কিলোমিটার। অপসুর ঘটে জুলাইয়ের শুরুর দিকে, তখন পৃথিবী থেকে সূর্যের দূরত্ব 15.2 কোটি কিলোমিটার। যখন পৃথিবী অনুসুরে থাকে তখন এটি অপসুরের তুলনায় 3% কাছে থাকলেও প্রায় 7% বেশি সৌর বিকিরণ পায়। তাহলে অনুসুর মানে যখন কাছে থাকে, তখন এটি অপসুরের তুলনায় 3% কাছে থাকলেও প্রায় 7% বিকিরণ পায়। দূরত্ব 3% আগায় গেছে, মানে কমে গেছে, কিন্তু বিকিরণ কিন্তু 7%। এটি একটি ছোট পার্থক্য বলে মনে হতে পারে, কিন্তু এটি আসলে পৃথিবীর জলবায়ুর উপর অনেক বড় প্রভাব ফেলবে। পৃথিবীর কক্ষপথ উপবৃত্তাকার বলা হলেও বর্তমানে এটি আসলে প্রায় বৃত্তাকার। তবে এই কক্ষপথের আকৃতি সবসময় একই রকম থাকে না। প্রতি 90 থেকে 100 হাজার বছরে পৃথিবীর কক্ষপথ প্রায় বৃত্তাকার আকৃতি থেকে সর্বোচ্চ উপবৃত্তাকার আকৃতির মাঝে পরিবর্তিত হয়। বৃত্তাকার আকৃতি মানে কি? যখন অনুসর অপসরের মধ্যে পার্থক্য নাই বলতে গেলে, তাই না? এখন আর কাছে দূরে নাই, কারণ আমরা জানি একটা বৃত্ত থেকে সবার ব্যাসার্ধ দূরত্ব সমান থাকে, কিন্তু উপবৃত্তাকারে অনুসর আর অপসরের মধ্যে বেশ পার্থক্য থাকবে। সর্বোচ্চ উপবৃত্তাকার কক্ষপথে থাকা অবস্থায় পৃথিবীর অনুসর উপসরের সৌর বিকিরণের পার্থক্য 20% থেকে 30% হতে পারে। কাজে এই দুই অবস্থানে থাকাকালে পৃথিবীর আবহাওয়ার পার্থক্য হবে সবচেয়ে বেশি। এগুলো আমাদেরকে কেন বলতেছে? তোমরা জানো জলবায়ুর পরিবর্তন হয়, তাই না? সেটার মধ্যে কিন্তু এটাও একটা কারণ হতে পারে। সবকিছুই যে মানুষের দ্বারা হয় তা কিন্তু না। এই যে কক্ষপথ কেন পরিবর্তন হচ্ছে, এটার কারণেও কিন্তু তোমার টেম্পারেচারের ইম্প্যাক্ট পড়তে পারে, পারে না? বলছে প্রায় 20 থেকে 30% এর ডিফারেন্স হতে পারে। এটা হচ্ছে সূর্য। তাহলে দেখো, যখন সে অনুসুরে থাকে এটা হচ্ছে জানুয়ারি, যখন সে অপসুরে থাকে এটা হচ্ছে জুলাই, বা সরি হ্যাঁ অপসুর জুলাইয়ের দিকে দেখাচ্ছে আর কি। তো এই দিন রাত সমান হয় মার্চের 21, সেপ্টেম্বর
23-এ, ডিসেম্বর 22-এ দীর্ঘতম দিন হয় দক্ষিণ গোলার্ধের জন্য, আর 21 জুন উত্তর গোলার্ধে দীর্ঘতম দিন হয়। আমরা কিন্তু এগুলো জানি, এগুলো পড়েছি। ঠিক আছে, তাহলে আজকে জাস্ট আমরা এটুকুই পড়লাম। এটা হচ্ছে কক্ষপথের পরিবর্তন। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমরা একটু টপিক আছে সেটা পড়বো, আর এর পরের ক্লাসে তাহলে তোমরা একটু আইডিয়া করে নাও। যেদিন এটা শেষ হবে তার নেক্সট ক্লাসে আমরা এটার উপর একটা এমসিকিউ দেব। তোমাদের কোনো আপত্তি আছে? না ম্যাম, না, ম্যাম হচ্ছে এমসিকিউ একটা সহজ question না। ছিল। হ্যাঁ বলো আপনি। ওই যে আমরা তো জানি যে সূর্যের প্রথম 4টা গ্রহ হচ্ছে পাথুরে আর পরের 4টা গ্রহ হচ্ছে গ্যাসীয়। তো হচ্ছে আমাদের যেরকম হচ্ছে ভূপৃষ্ঠের মধ্যে মাটি অথবা মানে পানির মতো কিছু একটা আছে, তো ওই গ্রহগুলোর ভূপৃষ্ঠ মানে ওখানকার নিচে আসলে কিরকম? আচ্ছা, সো এরকম যদি তুমি চিন্তা করো যে এরকম কি কোনো কিছু আছে কিনা, হ্যাঁ, তো এটার মধ্যে সবচেয়ে বেশি আমরা রিসার্চ করতে পারছি কোন প্ল্যানেটের উপর? মঙ্গল গ্রহের উপর, তাই না? জুপিটার। মার্স আচ্ছা, তো জুপিটার। গ্যাসের উপর না, হ্যাঁ মার্স একটা তো আমাদের পৃথিবীর মতোই। হ্যাঁ, একদম এক্স্যাক্টলি আমাদের পৃথিবীর মতো, সেখানেও মাটি আছে বা সয়েল আছে, তাই না? এক্স্যাক্টলি। অবশ্যই সেটা আলাদা, কম্পোজিশন আলাদা হবে, কিন্তু বাকিগুলোর মধ্যে যেগুলো তুমি বলছো কোনোটাতে তোমার মাটির মতো বা এরকম আমাদের ভূপৃষ্ঠের মতো কিছু সন্ধান পাওয়া গেছে, কোনোটাতে কিছুই পাওয়া যায় নাই, কোনোটাতে অন্য কোনো গ্যাসীয় সাবস্টেন্স পাওয়া গেছে যেখানে তুমি আর কিছুই দেখতে পাবা না। ঠিক আছে আপনি, এক একটা এক এক রকম। এটার মধ্যে কোনো এমন না যে সবগুলো পৃথিবীর মতো বা এরকম কিছু আছে। এরকম যদি থাকে তাহলে এটা আমাদের জন্য ভালো হবে, সেখানে হচ্ছে তোমরা পৃথিবীর মতো কিছু একটা পাবা, তাই তো? আচ্ছা, এটুকু আমরা পড়ে আসি। নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আমরা বাকিটুকু, তোমাদের কোয়েশ্চেন থাকলে আমরা নেক্সট ক্লাসে আবার দেখা করব। ওকে, আল্লাহ ওকে। হাফেজ। আমি এখানে